আমার এক বিশেষ বন্ধু, তার নাম রামচন্দ্র গুহ। যদিও নামটা বাঙালি, তিনি বাঙালি নন, দক্ষিণ ভারতীয়। তিনি একটা প্রবন্ধে লিখলেন যে অমর্ত্য সেন সম্পর্কে আমার ভালো ধারণা ছিল, কিন্তু দেখলাম যে একটা সভায় যেখানে তাকে অভিনন্দন করা হচ্ছে এবং তার প্রশংসা হচ্ছে, সেখানে তিনি উপস্থিত হতে কোনো আপত্তি করেননি এবং ওখানে উপস্থিত ছিলেন। তখন থেকে আমি ধরলাম যে অমর্ত্য সেনের এইটা একটা বড় রকম ক্ষতিকর দিক, যে তার উপরে যে আলোচনা হচ্ছে সেখানে তিনি থাকতে প্রস্তুত আছেন। এখন এটা এইরকম একটা আলোচনার জায়গা, এবং আমার রামচন্দ্র গুহকে মনে করে বলা উচিত যে এখানে আমি নেই, তবে যেহেতু আমি আছি তখন থেকে এটা লিটারাল অর্থে সত্যি বলা যেতে পারে না। কিন্তু এ ব্যাপারে যতই আমি এই বিশেষ সংখ্যা ইত্যাদি নিয়ে কম কথা বলি, ততই আমার মতে এই জিনিসটা উন্নতি হবে। আমার প্রশ্ন হচ্ছে, এখানে সুপ্রিয়া আছেন আর অনেকে আছেন, যে শান্তিনিকেতনের ভবিষ্যৎ নিয়ে কী হবে। এখন এ বিষয়ে সুপ্রিয়া যতটা ভেবেছেন অতটা বোধ হয় কেউই ভাবেনি। কিন্তু আমাদের একটা সমস্যা হচ্ছে যে আমাদের উপরে উপাচার্য হিসেবে যারা আসছেন তারা অনেক সময় ঠিক এটা এই তাদের পক্ষে উপযুক্ত এরকম বলা যাচ্ছে না। এটা আমি কাউকে নিন্দা করে বলছি না, কিন্তু এটা ঠিকই যে শান্তিনিকেতনকে সেই পুরোনো দিনে নিয়ে যাওয়ার অবশ্য কোনোই সম্ভাবনা নেই, কিন্তু এটা একটা ভালো রকমভাবে চলুক, এখানে পড়াশুনো ভালো হোক, এবং তার থেকেও সবচেয়ে বেশি হচ্ছে যে বড় জিনিসগুলো যেগুলো রবীন্দ্রনাথ কখনই আমাদের অবহেলা করতে শেখাননি, সেগুলো যেন আমাদের মানতে পারি। যেমন রবীন্দ্রনাথ এক জায়গায় বলেছেন যে যদি আমরা ফিরে দেখি তাহলে আমাদের মানতে হবে যে ভারতবর্ষের যে নানা বিড়ম্বনা, যা ভীষণ পিছিয়ে থাকার প্রমাণ আছে, সেগুলো সব কিছুরই গোড়াপত্তন শিক্ষার অভাবের মধ্যে। তাই শিক্ষার মান নিয়ে আমাদের চিন্তা করার সত্যি কারণ আছে। সেটা খুব যে চতুর্দিকে মানা হয় তা নয়। আমরা একটা প্রচেষ্টা করেছিলাম নালন্দা বিশ্ববিদ্যালয়ে ভারতবর্ষের একটা বড় জিনিস চতুর্থ শতাব্দী থেকে এই একটা বিশ্ববিদ্যালয়, যাতে চীন, কোরিয়া, জাপান ইত্যাদি থেকে লোক পড়াশোনা করতে আসতেন, এবং তাদের পড়াশোনার মান অত্যন্ত বেশি ছিল। সেটা অবশ্য ঠিক করে মানবার ইচ্ছা সরকারের ছিল না, এবং তার ফলে আমাদের যখন এটা পরিষ্কার হলো যে আমি যদি ওখানে চ্যান্সেলর হিসেবে থেকে যাই, তাহলে নালন্দাতে কোনো রকম সাহায্য সরকার থেকে পাওয়া যাবে না। সেই সময় আমি চলে গেলাম। সে জায়গায় এলেন সিঙ্গাপুরের প্রাক্তন ফরেন মিনিস্টার
জর্জীয়। ওকে বলা হলো যে তিনি খুব স্বাধীনতা পাবেন, কিন্তু কোনো রকম স্বাধীনতায় তাকে দেওয়া হলো না। এবং একটা নানা ধর্ম মিলিয়ে বৌদ্ধ নেতৃত্বে যে জিনিসটা তৈরি হয়েছিল, সেই জিনিস থেকে খুব ন্যায় অর্থে একটা হিন্দু জায়গা বলে, হিন্দু রাষ্ট্রের ভূমিকা বলে তৈরি করা হলো। এবং আমাদের সময় যখন আমি চ্যান্সেলর ছিলাম, তখন আমাদের প্রায় 15-20 জন বিদেশ থেকে পড়াতে এসেছিলেন, আমেরিকা থেকে, জার্মানি থেকে, ইংল্যান্ড থেকে, জাপান থেকে। তারা সবাই বিদায় নিলেন। ছাত্র সংখ্যা বড় রকম পতন হলো। সেটা ঠিক করতে গিয়ে তারা নালন্দাকে একটা মোটামুটি একটা ট্রেনিং গ্রাউন্ড, যেটা আইএসের ট্রেনিংও হতে পারে, অথবা ভবিষ্যতে হিন্দু রাষ্ট্র তৈরি করার কীভাবে উপায়, সেটাও হতে পারে। আমি দেখলাম যে একটা বিহারের এবং ভারতবর্ষের নানা জায়গায়, নালন্দা অবশ্য বিহারে জায়গা, বিহারে উপস্থিত, কিন্তু যদিও যারা আসতেন চীন থেকে, তারা অনেকেই জাহাজে আসতেন। তারা আসতেন তমলুকে, কলকাতার কাছাকাছি, এবং সেখান থেকে তারা যেতেন নালন্দাতে। আবার কিছু কিছু আসতেন ওই উত্তর দিক থেকে, হিমালয় উত্তর পাশ থেকে, আফগানিস্তান হয়ে। যেমন হিউয়েন সাং ওই পথেই এসেছিলেন, কিন্তু ফিরলেন সমুদ্র পথে তমলুক থেকে। এখন এই যে শিক্ষার মান নিয়ে আলোচনা হলো, তাতে আমি দেখলাম যে নালন্দার র্যাঙ্কিং হচ্ছে, আমাকে বলা হলো, আশা করি সেটা সত্যি, আমি জানি না, আমি এ নিয়ে গবেষণা করিনি, কিন্তু যা পড়েছি যে নালন্দা র্যাঙ্কিং অষ্টদশ, 18th, 22টার মধ্যে বিহারের বিশ্ববিদ্যালয়গুলোর তুলনা করবে। সেটা খুব একটা বড় রকম শিক্ষার পরিচায়ক, এটা একেবারেই বলা যাচ্ছে না। কিন্তু তা নিয়ে তাদের কিছু মাথা ব্যথা নেই। আমি শুনলাম যে আমাদের প্রধানমন্ত্রী এই আগেকার ইতিহাস সম্পূর্ণ বাদ দিয়ে শুরু করলেন যে এই নালন্দা স্থাপিত হলো, এবং সে স্থাপিত হলো একটা নতুন সাম্প্রদায়িক অনুষ্ঠান হিসাবে। এবং আমাদের যদি শিক্ষার মানের দিকে দেখতে হয়, তাতে আমাদের দেখতে হবে যে পড়াশুনো কতটা হচ্ছে, নিশ্চয়ই দেখতে হবে সাহিত্য এবং অঙ্ক, বিজ্ঞান, সব কিছুর দিকে। হিউয়েন সাংয়ের ঘর থেকে তিনি জানলা দিয়ে দেখতে পেতেন যে নালন্দার একটা অ্যাস্ট্রোনমিক্যাল টাওয়ার, এর মাথাটা মেঘে ঢাকা কি না, সেই দেখে উনি নির্ধারণ করতেন যে দিনটা কেমন যাবে। তিনি 1 বছর ধরে হেঁটে এসেছিলেন চীন থেকে নালন্দায়, এবং আমি তো আগে বললাম যে জাহাজ দিয়ে ফিরলেন। তাকে যখন নালন্দার অধ্যাপকেরা বললেন যে আপনি এখানেই থেকে যান, আপনি যদিও ছাত্র, উনি ওখানে 10 বছর ছিলেন, তবু আপনার প্রভাব অধ্যাপকদের মধ্যেও পড়েছে। তাই চীনে শিক্ষাবিদকে ওরা বললেন আপনি থেকে যান। তার উত্তরে হিউয়েন সাং বললেন যে আমি যদি গৌতম বুদ্ধের কাছে কিছু শিখে থাকি, সেটা হচ্ছে এই যে আমার যদি কিছু জানা থাকে
যা অন্যরা জানে না। আমার সেই জিনিসগুলো নিয়ে অন্যত্র আলোচনা করা দরকার। যেখানে আমি শিখেছি সেখানে থাকাটা আমার পক্ষে শুভ নয়। এই বলে উনি চলে গেলেন, কিন্তু খোঁজ খবর রাখতে লাগলেন। ও মাস্টারমশাই শিলাভদ্র কেমন আছেন সেই নিয়ে উনি বহুবার চিঠি দিয়েছেন। এবং শিলাভদ্র অবশ্য বাংলা এই আমাদেরকে এখন পশ্চিমবঙ্গ বলি, পশ্চিম ঠিক না হলেও বাংলাদেশের লোক। শিলাভদ্র বিক্রমপুরের লোক ছিলেন। নানা জায়গা থেকে এসে তারা তখনকার নালন্দায় পড়াতেন। এবং আমি যে সময় নালন্দাকে চালাবার প্রচেষ্টা করেছি তার মধ্যেও তখন নানা জায়গা থেকে শিক্ষকরা আসতে, যেমন একটি জার্মান শিক্ষক নিজে দেখলো যে আমাকে বেতন না দিলেও চলবে, আমি নালন্দায় যেতে চাই। এখন এই জিনিসটা নিয়ে আমাদের সত্যি ভাবার কারণ আছে। মানে শান্তিনিকেতনের তত্ত্বভবন, শিক্ষাভবন, এগুলো সব কথাতেই আমি পড়েছি, একমাত্র বিদ্যাভবন ছাড়া। কিন্তু শিক্ষাভবন, পাঠভবনে মান উন্নতি করতে হলে কী করা উচিত এ নিয়ে অনেকেই চিন্তা ছিল। আমি জানি যে এখানে উপস্থিত তাদের মধ্যেও এটা অনেক সময় মাথায় ঘুরেছে। এটা একটা দিক। আরেকটা দিন শিক্ষার মান ছাড়াও আরও দুটো দিক বড়। একটা হচ্ছে ভারতবর্ষ একটা সাম্প্রদায়িকতার হাতে পড়বে, এটা আমরা চাই না। সে হিন্দু রাষ্ট্রই হোক বা মুসলমান নবাবই হোক অথবা খ্রিস্টান রাজত্বই হোক, আমাদের চাই যে সব জায়গা থেকে সব কিছু একসঙ্গে হতে পারে। এবং সেটা রবীন্দ্রনাথেরও খুবই ইচ্ছা ছিল। এবং সে নিয়ে তিনি কী করতে পারেন এই চিন্তা তার লেখায় বহু সময় আমরা দেখতে পাই। এবং এদের মধ্যে যে কোনো পার্থক্য নেই হিন্দু মুসলমানের মধ্যে, এটাও একটা বড় জিনিস আমাদের সাম্প্রদায়িকতা বিরোধিতার দিকে এগিয়ে দিয়েছে। এই সূত্রে মনে হয় যে আমার দাদামশাই ক্ষিতিমোহন সেনের বড় দাদা অবনীমোহন, তার একজন বিদ্যের বটাও পাইনি, কিন্তু সুপ্রিয়দা খুব খারাপ ছিলাম কি ছাত্রী হিসেবে। অবনীমোহন তখন তিনি তার বিশেষ বন্ধু ছিল ওই গ্রামে, সোনারঙে গ্রামে মুসলমান পুরোহিত মৌলানা কিছু তার নাম, তার বাড়িতে উনি প্রায়ই যেতেন। তিনিও অবনীমোহনের বাড়িতে প্রায়ই আসতেন। এসে ওরা একসঙ্গে হুঁকো বা গড়গড়া খেতেন। এখন একদিন ওরা দুজনে বসে আছেন, তাদের মধ্যে একটা নতুন তামাক পেয়েছেন এই মৌলানা। এই মৌলানা সেটা বললেন, সেটা কীরকম লাগলো তোমার, অবনীকে জিজ্ঞেস করলেন। তো তার খুবই ভালো লাগলো। তখন তার সেই জায়গায় পাশ দিয়ে একজন হিন্দু পুরোহিত যাচ্ছিলেন, তার নাম বোধহয় শেষ নাম হচ্ছে চক্রবর্তী। তাকে মৌলানা বললেন যে আপনি এসে আমাদের সঙ্গে যোগ দিন, আমরা এই তামাক খুব আনন্দ করে খাচ্ছি, আপনিও পাবেন আনন্দ। তার উত্তরে চক্রবর্তী বললেন যে আপনাদের সঙ্গে আমার মেশা চলে না, আমি কুলীন ব্রাহ্মণ এবং হিন্দু পুরোহিত, আপনি একটা অন্য ধর্মের চর্চা করেন, আমাদের মধ্যে কোনোই মিল নেই।
তার উত্তরে মৌলানা বললেন যে এটা কেন বলছেন সেটা আমি ধরতে পারি, কিন্তু আমাদের মধ্যে একটা বড় মিল আছে। আপনি অজ্ঞ হিন্দুদের মাথায় হাত বুলিয়ে রোজগার করেন, আমি অজ্ঞ মুসলমানদের মাথায় হাত বুলিয়ে রোজগার করি, আমরা একই ব্যবসায় আছি। এখন এই যে এই ধরনের জিনিসটা আমি যেটা আমার দাদা মশাইয়ের কাছে শুনেছি, এটা 40-50টা এরকম গল্প বলা যায়। সেটার মধ্যে ভারতবর্ষের বিভিন্ন সম্প্রদায়ের দূরত্ব কম, এটা লোকে মানতে চায় না। আমি অনেক সময় যখন দিল্লিতে পড়াতাম, যখন জিজ্ঞাসা করেছি তোমরা কি বলতে পারো যে হিন্দু শাস্ত্রে প্রথম বিদেশি অনুবাদক তার মায়ের নামে সবচেয়ে খ্যাতি কি বাড়ি হয়েছিল, তার উত্তরে কেউ জানেন না। উত্তরটা হচ্ছে তাজমহল। তার কারণ মমতাজ মহলের পুত্র দার্শিকো প্রথম উপনিষদের অনুবাদ করেন সংস্কৃত থেকে ফার্সিতে, এবং সেই অনুবাদই ম্যাক্স মিলার ইত্যাদিরা সেখান থেকে ইংরেজি, সেখান থেকে জার্মানি, সেখান থেকে ফরাসি করেছেন। কীর্তিমন্ত্রী এই জিনিসটা বলতেন যে যখন বলা হয় যে আমাদের টলারেন্স দরকার, সেটা একেবারেই যথেষ্ট নয়। এই কারণে যে জিনিসটা দরকার সেটা হচ্ছে একে অন্যকে টলারেট করা, এটা বড় জিনিস না। বড় জিনিস হচ্ছে যে একসঙ্গে কাজ করা। এবং তাজমহল যে তৈরি হল তার মধ্যে নানা অংশে প্রধানত টার্কিশ ইন্সপিরেশন ছিল, মুসলমান ব্যাকগ্রাউন্ড ছিল, আবার কিছু কিছু হিন্দু ক্রিয়াকর্মে তাদের আর্কিটেকচারের প্রভাব দেখা যায়। এটা বন্ধ করতে হবে, বন্ধ করতে হবে, এটা বন্ধ করতে না জানলে আমি করি। বন্ধ হয়ে গেছে, বন্ধ হয়ে গেলে এটাকে চলতে থাকবে এরকম বলা যায় না, আবার ফিরে আসতে পারে। যারা টেলিফোন করে পান না তারা আবার চেষ্টা করেন করতে, একই নম্বর এটা আসতে পারে। তো যাই হোক, আমার এই একটা দিক। আরেকটা দিক হচ্ছে যে আমাদের এখন খুব আলোচনা হচ্ছে এবং কেন্দ্রীয় সরকারও এটা মেনেছেন যে যদিও দেশে অর্থনৈতিক প্রগতি এক অর্থে হচ্ছে, একদিক দিয়ে কিছু লোকের আয় অনেক বেড়েছে, আবার কিছু লোকের একেবারেই বাড়েনি, এবং চিকিৎসা ইত্যাদিরও ব্যবস্থা যেমন বড় বড় অসুখে অনেকটাই বেড়েছে, ছোট ছোট অসুখে এখনও আমাদের খুব কাবু হওয়ার মতো লোক দেশ ভর্তি ছড়ানো। এখন শিক্ষার অভাবটা সঙ্গে বেকারত্বের যে যোগ আছে এটা তারা মানেন না। অথচ যে দেশগুলোতে আমরা দেখেছি যে বেকারের সমস্যা এভাবে আসেনি, ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানিতেও আসেনি, আমেরিকাতেও আসেনি, জাপানেও আসেনি, কোরিয়াতেও আসেনি, চীন যখন গ্রোথ করা শুরু করলো তখন তাদেরও আসেনি। তার কারণটা কী? তার কারণ হচ্ছে যে তাদের চাকরির সঙ্গে যে জিনিসটা প্রসারিত হচ্ছে সেটা হচ্ছে তাদের শিক্ষা ব্যবস্থা, যার ফলে তাদের চাকরি দেওয়াও সহজ, তারা নানাভাবে নিজেদের কাজ কী বুঝে নিতে পারেন এবং তার উন্নতিও করতে পারেন, যার জন্যে চীন
নতুন এই যখন আমি জন্মেছি সেই সময় চীনের সঙ্গে ভারতবর্ষের আর্থিক দিক দিয়ে কোনো রকম পার্থক্য ছিল না, বৈজ্ঞানিক দিক দিয়ে হয়তো আমরা এগিয়েই ছিলাম। এখন নানাভাবে নানা দিকে চীনে যে নতুন জিনিস হচ্ছে সেগুলোর কাছাকাছি আমরা যেতে পারি না, যদি আমরা মাঝে মাঝে একটা চাঁদের পাশে ঘুরিয়ে কাউকে ঘুরিয়ে দিলাম, এই ধরনের বড় বড় জিনিস করা হয়। বড় জিনিসে আমাদের অনীহা নেই, ছোট জিনিস যার উপরে লোকেদের চাকরি নির্ভরশীল, কাজকর্ম নির্ভরশীল, খাওয়া দাওয়া নির্ভরশীল, তার অবহেলা ও একেবারেই কোনো রকম কমতি নেই। তো আমার ধারণা যে শান্তিনিকেতনকে যদি নতুনভাবে দেখতে হয় সেটার মধ্যে পুরাণত্ব থাকবেই, কিন্তু সেই পুরাণত্ব রবীন্দ্রনাথ খুব স্পষ্টভাবেই আলোচনা করেছেন। তিনি যখন রাশিয়ায় গেলেন তিনি কেবল একটা জিনিস নিয়ে খুবই প্রশংসা করেছেন, যে কোনো জায়গায় এই বোধহয় 1928 না 1929 সময় গিয়েছিলেন, যে কোনো জায়গায় মস্কো থেকে রাজত্ব করছে সেখানেই শিক্ষা ব্যবস্থা বাড়ানো হয়েছে খুবই। এখন যদি দেখেন, যদি ইউএনের স্ট্যাটিস্টিকে দেখবেন যারা আগে কমিউনিস্ট এসেছিল, কাজাখস্তান, উজবেকিস্তান ইত্যাদি, এদের লিটারেসি রেট প্রায় 100 কাছাকাছি, অন্যত্র বহু পিছিয়ে আছে, আমরা তো আরও অনেক পিছিয়ে আছি। এখন এই জিনিসটা রবীন্দ্রনাথের চোখে লেগেছিল, সমালোচনা করেছিলেন। উনি একটা বক্তৃতা দিলেন এই বলে যে তোমাদের লিবার্টির অভাব আছে, এ নিয়ে তোমাদের ভাবা উচিত। সেটা ইজবেস্টিয়াতে ইন্টারভিউ দিলেন, ইজবেস্টিয়া সেটা চাপল না, কিন্তু ম্যানচেস্টার গার্ডেন সেইটার কপি পেয়ে সেটা চেপে দিল। ওটা আমরা জানি, ওটা ছাপা হলো ভারতবর্ষ স্বাধীনতার পরে। রাশিয়ার চিঠির ইংরেজি অনুবাদটি ইংরেজটা ছাপতে দেয়নি, তাই ওরাও বেরোলো 1947 পরে। এখন এই বিষয়ে এতে কি পুরাতন পন্থা বলা যায়? কেন রবীন্দ্রনাথ তো আজকের দিনের লোক না, অথচ তার দৃষ্টিভঙ্গিতে এই যে একটা বড় রকম জিনিস ছিল, এবং সেটা শুধু ধার্মিক দিক দিয়ে বড় নয়। আমি আমার একটা মিটিংয়ে সেদিন বলতে হলো যে আমরা এটা বলতে পারি যে যখন উনি বলছেন তিনি আমার প্রাণের আরাম, মনের আনন্দ, আত্মার শান্তি, সেটা যেমন ঈশ্বর বিষয়ে বলছেন, সেটা শিক্ষার বিষয়েও বলা যেতে পারে। এই আত্মার শান্তি আমাদের সত্যি দরকার। এবং এই যেভাবে আমাদের নানা স্কুল হয়, ইংরেজি মিডিয়ামে, আমি খুব গর্ব করি যে আমি কখনো ইংরেজি মিডিয়ামে কিছু শিখিনি, আমার সমস্ত পড়াশোনা বাংলা মিডিয়ামে হয়েছে। এবং তাই যখন লোকে বলেন যে লোকেরা কেউ ইংলিশ মিডিয়াম স্কুলে ছাড়া বাংলা মিডিয়ামে যেতে চান না, তখন আমি মনে করি যে এর মধ্যে কিছু একটা ব্যাঘাত আছে। ব্যাঘাতটা অবশ্য ছাত্রদের নয়, ব্যাঘাতটা আছে শিক্ষার ব্যবস্থা নিয়ে। কেন ভালো স্কুলগুলো সবই ইংলিশ মিডিয়াম হয়ে গেছে। তো আমাদের তাই একদিকে যেমন শান্তিনিকেতনের শিক্ষার মান সব দিক দিয়ে, পাঠভবন, শিক্ষাভবন, বিদ্যাভবনে, কলাভবন, সঙ্গীত ভবন বলবো না, তাদের তো নিজেদের একটা মর্যাদা আছে, কিন্তু এই আমাদের সাধারণ শিক্ষা, পাঠভবন, শিক্ষাভবন, বিদ্যাভবনে যেগুলো, সেগুলো যেমন বাড়ানো আমাদের একটা বড় রকম কর্তব্য রয়েছে, তেমনি আরেকটা কর্তব্য রয়েছে দেশের এক ইউনিটি, একতা
তাকে তুলে ধরা এবং টলারেন্সই একমাত্র জিনিস নয়, একসঙ্গে কাজ করাটা বড় জিনিস। এবং তার সঙ্গে এইটা মনে রাখা যে আমাদের জীবনে চাকরি করা, কাজ করা, চাকরি পাওয়া, এর সঙ্গেও শিক্ষা যুক্ত। যারা মনে করেন শিক্ষাকে অবহেলা করে বেকার সমস্যার সমাধান করতে পারেন, তারা অর্থনীতির দিক দিয়ে ব্যাপারটা খুব ভালো করে ভেবে দেখেছেন, এরকম নয়। তাই আমি এই জিনিসগুলোই জোর দেব। এখন এই যে একটা কথাই বলতে হবে যে এই যে পত্রিকাতে বিশেষ সংখ্যা বেরোলো এ বিষয়ে যদিও রামচন্দ্র বলতে আমি অবশ্য যাকে জাবালি বক্তৃতা দিয়েছিলেন সেই ভদ্রলোকের কথা বলছি না, আমি রামচন্দ্র বলতে আমার বন্ধু রামচন্দ্র গুহর কথা বলছি। তার আদেশ মেনে নিয়ে এই বিষয়ে আমি কিছু বলবো না, কেউ ধন্যবাদ জানাই, অনেক ধন্যবাদ। একদম